আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি, আপনি কি বলবেন? এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কথা বলতে পারেন। কেউ বলবেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমার সন্তান, কেউ বলবে অর্থ। কিন্তু আপনার জীবনে এমন একটি বিষয় আছে যেটি কিন্তু সবার জন্য প্রচণ্ড মূল্যবান, কিন্তু আমরা হয়তো সেটা রিয়েলাইজ করতে পারি না। সেটি হচ্ছে সময়। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আপনার সময়, কারণ সময় যদি একবার চলে যায় সেই সময়কে কিন্তু আপনি কখনো ফেরত আনতে পারবেন না। আজকে আমরা কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থবিত্ত আছে, কিন্তু একটি জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষের সমান। আপনি যদি কোনো দিন সকালবেলা ঘুম থেকে ওঠেন এবং ওই দিনটি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনিও কিন্তু একটি দিনে 24 ঘন্টা সময় পাবেন। একজন বিলিয়নিয়ার এলন মাস্কও কিন্তু একটি দিনে 24 ঘন্টায় সময় পাবে। এখন এটা আপনার উপর ডিপেন্ড করছে যে এই 24 ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা খুব দামি ঘড়ি কিনি। আমার এক বন্ধু আছে ফাইজুর 500 থেকে 1000 পাউন্ডের ঘড়ি পরে। কিন্তু ফাইজুর সকালবেলা ঘুম থেকে ওঠে 11টা-12টার দিকে, তারপরে সে আস্তে করে ব্রাঞ্চ করে এবং তারপরে সে তার কাজে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফাইজুর একটি ঘড়ি পরছে 1000 পাউন্ডের, সে কি সময়ের সদ্ব্যবহার করছে? নাকি যে ব্যক্তি 1000 টাকার ঘড়ি পরছে কিন্তু সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলো বা 8টা বাজে ঘুম থেকে উঠলো, উঠে সারা দিনটি নিয়ে প্ল্যান করলো এবং সেভাবে প্ল্যানটা এক্সিকিউট করলো, সে সময়ের সদ্ব্যবহার করছে? এই বিষয়টি আপনারা চিন্তা করে দেখুন। এখন আপনি ধরেন 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা টাইম সেভ করলেন। সে 1-2 ঘন্টা আপনি আড্ডা দিয়ে কাটিয়ে দিলেন অথবা বিনা প্রয়োজনে ঘুমিয়ে পড়লেন। তাহলে এই যে টাইমটা সেভ করা হলো, সেই টাইমটা কিন্তু আপনার কোনো কাজেই লাগলো না। আবার জীবনে কিন্তু টাইম ম্যানেজমেন্টের সাথে ব্যালেন্সেরও খুব জরুরি একটি ভূমিকা রয়েছে। আপনি টাইম ম্যানেজ করলেন, অনেক সময় বাঁচালেন, কিন্তু সেই পুরোটা সময় আপনি দিলেন আপনার কর্মক্ষেত্রে। আপনার পরিবারকে সেই পর্যাপ্ত সময়টি আপনি কিন্তু দিলেন না। তাহলে কি হবে? আমি এমন একজন সিনিয়র লয়ারকে চিনি যিনি বাংলাদেশের খ্যাতনামা একজন আইনজীবীদের মধ্যে অন্যতম ছিলেন। আমি নাম বলছি না, কিন্তু তিনি যখন মারা যান তার লাশটি 3 দিন বারডেমের মর্চুয়ারিতে পড়েছিল। তার পুত্রকন্যারা দেশের বাইরে ছিল, কিন্তু তারা কেউ তার পিতাকে দেখতে আসেননি বা দেখতে আসার প্রয়োজন মনে করেননি। এটার কারণ আপনারা কি হতে পারে? এটার কারণ চিন্তা করে দেখেছেন? কারণ তিনি তার সারাটা জীবন তার কর্মক্ষেত্রে এমনভাবে সময়কে কাজে লাগিয়েছেন যে তার পরিবারের জন্য হয়তো তার সময় দেওয়ার সেই সময়টি হয়ে ওঠেনি। আর যে কারণে যে ফ্যামিলি বন্ডিংসটা হওয়ার কথা ছিল, সেটি তার সাথে তার পুত্রকন্যাদের গড়ে ওঠেনি বলেই পুত্রকন্যারা পিতার মৃত্যুতে সেরকম বিচলিত হননি বা তাকে দেখতে আসার প্রয়োজন মনে করেননি। সো আপনি যে সময়টি বাঁচানোর কথা চিন্তা করছেন, সেই সময়টি কিভাবে ব্যালেন্স ওয়েতে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করবেন, সেটি আপনাকে আগে চিন্তা করতে হবে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটাকে আমি বলি টাইম অডিটিং। অর্থাৎ আপনার দিনের 24 ঘন্টার মধ্যে সময়টা কোথায় যাচ্ছে সেটা আগে অডিট করে বের করতে হবে। এবং এই টাইম অডিটিংটি যখন আপনি করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই সময়গুলো আসলে অপ্রয়োজনীয় বা ফালতু কাজে ব্যবহৃত হচ্ছে, এবং তখন সেই সময়টাকে আপনাকে বাঁচিয়ে সেই সময়টিকে আপনাকে কনস্ট্রাকটিভ কাজে ব্যবহার করতে হবে। টাইম অডিটিং করলে আপনি প্রথমেই যে জিনিসটির ক্ষেত্রে বড় ধাক্কা খাবেন, যে আমরা সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল ফেসবুক অ্যাপস ইত্যাদিতে কিভাবে জড়িয়ে পড়েছি। আপনারা শুধু একটি অ্যাপস ডাউনলোড করবেন যেখানে সোশ্যাল মিডিয়ায় আপনারা কতটুকু সময় কাটাচ্ছেন সেই সময়টুকু ট্র্যাক রাখার জন্য, এবং আপনারা দেখে অবাক হবেন যে প্রতিদিনে হয়তো 2 থেকে 3 ঘন্টা আপনাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের চলে যাচ্ছে। তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা কাজ করেন এবং বাকি বিভিন্ন সময় আনুষঙ্গিক কাজে আপনার যায়, তাহলে এই 8 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা যদি আপনার ফেসবুক নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনি কখনোই একটি ব্যালেন্স লাইফ লিড করতে পারবেন না। সো টাইম অডিটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে প্রথমেই বের করতে হবে আপনার সময়গুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে। আপনারা কি এটা লক্ষ্য করে দেখেছেন যে আমরা আগে যতটা ফোকাস দিয়ে কাজ করতে পারতাম, ডিপ ওয়ার্ক করতে পারতাম, সেটা এখন করতে পারি না। যখনই আমরা কাজে বসি কিছুক্ষণ পরেই আমাদের সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না।
এটাকে এখন বলে মনোবিজ্ঞানের ভাষায় ADHD। আমাদের অ্যাটেনশন ডেফিসিয়েট হচ্ছে প্রচণ্ড, আমরা কোনোভাবেই আমাদের মনোযোগ ধরে রাখতে পারছি না। এটার কারণ হচ্ছে এখন ডিস্ট্র্যাকশন অনেক বেড়ে গেছে। ডিস্ট্র্যাকশন কী হতে পারে? আপনি কাজে বসলেন, হঠাৎ করে আপনার মোবাইল বেজে উঠলো, হোয়াটসঅ্যাপে ফোন আসলো, ফেসবুকের নোটিফিকেশান আসলো, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসলো, এবং তখন যে আপনার মনোযোগটি ছুটে গেল, সেখান থেকে ফিরে এসে পুনরায় কাজে মনোযোগ দেওয়া আপনার জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আর এই কারণে আপনার অনেকগুলো সময় কিন্তু বিনা কারণেই এই ডিস্ট্র্যাকশনের কারণে চলে যাচ্ছে। এবং আমরা যখন কাজে বসছি, কিছুক্ষণ পর আমরা ফেসবুকে ঢুকছি, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান চেঞ্জ করছি, এবং আমাদের ফোকাসটা সরে যাচ্ছে। যে কাজটা আসলে আমাদের আধা ঘন্টার কাজ, সেই কাজটা করতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। এবং এটার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে ডিস্ট্র্যাকশন। সো আপনাকে এই ডিস্ট্র্যাকশনগুলো অবশ্যই প্রথমে বন্ধ করতে হবে। আপনি যখন কাজে বসছেন, আপনার ফেসবুকের নোটিফিকেশান অফ করে দেন, অথবা আপনি একটা সাইলেন্ট মুডে চলে যান। সেই সাইলেন্ট মুডে থাকা অবস্থায় আপনি আপনার কাজটি সম্পাদন করে তারপর মোবাইলে চেক করেন যে আপনাকে কেউ ফোন করলো কিনা, আপনার কোনো মেসেজ আসলো কিনা। দ্বিতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দেব, সেটি হচ্ছে আমাদের অবশ্যই একটা টু ডু লিস্ট থাকবে। টু ডু লিস্টটা কি? সেই টু ডু লিস্টটা হচ্ছে সেই লিস্ট যেখানে আপনি দিনের বা আপনার যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো আপনি লিস্ট করে রাখবেন। এগুলো এখন অনেক সোজা হয়ে গেছে, কারণ আমাদের মোবাইলে এখন অনেকগুলো অ্যাপস চলে এসছে, যে অ্যাপসে খুব সহজেই কিন্তু আপনি আপনার দৈনিক কার্যক্রমগুলো আপনি নোট করে রাখতে পারেন। এবং শুধু কিন্তু টু ডু লিস্ট করলেই হবে না, টু ডু লিস্টের পরের যে স্টেপ সেটা হচ্ছে প্রায়োরিটাইজ করা। আপনার আজকে দিনে কোন কাজগুলো করতে হবে সেগুলোকে আপনি টু ডু লিস্টে একদম উপরের দিকে নিয়ে যাবেন, এবং আপনি 3টা কাজ সিলেক্ট করবেন। একটা হচ্ছে হেভি ওয়েট কাজ, যেটা আপনাকে করতে অনেক সময় লাগবে, একটা হচ্ছে মিডিয়াম ওয়েট, একটা হচ্ছে লাইট ওয়েট, অর্থাৎ যেগুলো হয়তো সময় কম লাগবে। এভাবে আপনি 3টি কাজ প্রায়োরিটাইজ করবেন এবং ওই দিনে ওই 3টি কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার টু ডু লিস্ট কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসবে। এবং টু ডু লিস্টের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, একসাথে অনেকগুলো বেনিফিট আপনাকে দেবে। যেমন আপনি আপনার কাজগুলো ভুলে যাবেন না, এবং একই সাথে আপনি যদি প্রায়োরিটাইজ করেন কাজগুলোকে, তাহলে কোন কাজটা আপনাকে আগে সম্পাদন করতে হবে সেটি সম্পর্কেও আপনি কিন্তু একটা দিক নির্দেশনা পাবেন। টু ডু লিস্টের সাথে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নট টু ডু লিস্ট। আমরা সবসময় টু ডু লিস্টের কথা বলি, কিন্তু নট টু ডু লিস্টের কথা কিন্তু আমরা বলতে ভুলে যাই। আপনার দৈনিক কার্যতালিকায় কোন কাজগুলো আপনি করবেন না, সেই কাজগুলোর একটি লিস্ট থাকা উচিত। যেমন আমরা অনেক সময় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করি, ফেসবুকে ঢুকে পড়ছি, 1-2 ঘন্টা চোখের পলকে চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না, এবং এটার জন্য আমরা নিজেদেরকে নিজে ব্লেম করছি। কিন্তু এটা মনে রাখতে হবে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এভাবেই বানানো হয়েছে, যাদের প্রধান কাজ হচ্ছে আমাদের সময়কে চুরি করে নিয়ে যাওয়া। সো আপনার একটা নট টু ডু লিস্ট থাকবে, যেখানে আপনি নির্দিষ্টভাবে বলবেন এই কাজগুলো অবশ্যই আমি দিনের মধ্যে করব না, বা করলেও লিমিটেড আকারে করব। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি? প্রোক্রাস্টিনেশন হচ্ছে যখন আপনি কোনো কাজ শুরু করতে যান, তখন আপনি কাজটা শুরু করতে পারেন না। দেখবেন আমাদের যদি এমন কোনো কাজ থাকে যে কাজটা করতে আমাদের সময়ের প্রয়োজন, কষ্টের প্রয়োজন, বা আমাদের ইমোশনাল একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হবে, এই ধরনের কোনো সিচুয়েশান থাকলে সেই কাজগুলো আমরা শুরু করতে চাই না। এবং এক্ষেত্রে যেহেতু আমরা কাজটা শুরু করতে পারি না, আমরা সময় ক্ষেপণ করতে থাকি এবং আমাদের অনেক সময় নষ্ট হয়। এই প্রোক্রাস্টিনেশন থেকে তাহলে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? এটার একটা খুব সহজ সমাধান হচ্ছে টাইম ব্লকিং। আপনার যদি কোনো কাজ করতে ভালো না লাগে, আপনি যেটা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে ঠিক আছে, এই কাজটা আমার করতে ভালো লাগছে না, এই কাজটা আমি শুধুমাত্র 5 মিনিট করব। আপনি ওই কাজটা 5 মিনিট করেন, করে রেস্ট নেন, আবার কিছুক্ষণ পর আবার 5 মিনিট করেন। এভাবে যখন আপনি 5 মিনিট করে কাজটা করতে থাকবেন, একটা সময় দেখবেন যে আপনি কাজের মধ্যে ঢুকে গিয়েছেন এবং কাজের একটা ফ্লো চলে আসছে। এবং 5 মিনিট যেহেতু আপনি কাজটা করছেন, সেহেতু আপনার মস্তিষ্ক যে ওই যে চিন্তা করছে যে কাজটা অনেক বড়, করতে কষ্ট হবে, আপনি মস্তিষ্ককে কিন্তু বোঝাতে পারবেন যে না, ঠিক আছে, আমি তো মাত্র 5 মিনিটের জন্য কাজটা করছি। এভাবে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারবেন, এবং শুরু করলেই দেখবেন কাজটা শেষ হয়ে যাচ্ছে। প্রোক্রাস্টিনেশনের সাথে আরেকটা জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে অ্যাভয়েড পারফেকশন। আমাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রবণতাটা আছে যে আমরা একটা কাজ যতক্ষণ না 100% পারফেক্ট না হয়, ততক্ষণ সেই কাজটা করব না বলে সিদ্ধান্ত নেই। এরকম 100% পারফেকশনের যদি চিন্তা থাকে আমির খানের মতো, তাহলে কিন্তু আপনার কাজের সংখ্যাটা কমে যাবে। আপনাকে এটা চিন্তা করতে হবে যে একটি ক্রিকেটে কিন্তু আপনি যদি বাউন্ডারিটা পার করতে পারেন, তাহলেই কিন্তু 6 হয়ে যায়, কিন্তু আপনাকে স্টেডিয়াম পার করতে হবে এমন কোনো কথা নেই। সো আপনার এফোর্টটা হবে যে হ্যাঁ, আমি কাজটা করব, এবং এটাও মনে রাখতে হবে যে হ্যাঁ, আপনার কাজটা পারফেক্ট নাও হতে পারে, কিন্তু আপনার কাজটা যাতে সম্পন্ন হয় এবং আপনি কাজটা শেষ করতে পারেন, সেদিকে আপনার ফোকাসটা থাকতে হবে। আরেকটা বিষয়,
টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং ফোকাস ওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইউ হ্যাভ টু টেক রেস্ট। আমরা অনেক সময় এটা করি যে আমরা একটা কাজ যখন শুরু করি, কাজটা করতেই থাকি এবং 1 ঘন্টা পরেও দেখা যাচ্ছে 1.5 ঘন্টা পরেও আমরা বসে আছি, আমরা মনে করছি আমরা কাজ করছি, কিন্তু আসলে কিন্তু আমরা কাজটা করছি না, বা আমাদের ব্রেন কিন্তু ফুল ফাংশনে কাজ করছে না। কারণ একটা সায়েন্টিফিক ডাটাও এরকম আছে যে 40 মিনিট পরে কিন্তু আমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি কমে যায়। এই জন্য যখনই আপনি দীর্ঘ সময় ধরে একটা কাজ করছেন, 40 মিনিট পরে বা 30 মিনিট পরে আপনি 5 থেকে 10 মিনিট ব্রেক নেন, এবং এই ব্রেকটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যে জায়গায় বসে কাজ করছেন সেই জায়গায় বসে ব্রেকটা নিলে কিন্তু হবে না, আপনাকে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনার মস্তিষ্ককে বোঝাতে হবে যে না, আমি আসলে একটা অন্য জায়গায় যাচ্ছি, আমি ওই কাজটার মধ্যে নেই। এবং আপনি যদি একটু হাঁটাচলা করেন, একটু কফি খান, কোনো ফ্রেন্ডের সাথে একটু কথা বলেন এবং এসে যখন আবার কাজে বসবেন তখন দেখবেন কাজের গতি 100% বেড়ে গেছে। সো আপনার কাজের মধ্যে অবশ্যই আপনাকে বিশ্রামকে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে কিন্তু কাজের গতি সেভাবে বাড়বে না। সময় বাঁচানোর ক্ষেত্রে আরেকটি বহু পুরানো অভ্যাস আছে যেটি আমরা এখন ভুলতে বসেছি, সেটি হচ্ছে আর্লি রাইজিং। আমাদের তরুণী এবং নতুন প্রজন্মদের মধ্যে এই একটা খুব বদ অভ্যাস ডেভেলপ করেছে যে আমরা 2-3টে পর্যন্ত মোবাইলে আছি, আমরা ফেসবুকিং করছি, আমরা ইউটিউব দেখছি এবং আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, এবং সেই দেরিটা 10টা-11টাও অনেক সময় বেজে যাচ্ছে। তো এই যে আমরা নেটফ্লিক্স দেখছি বা ফেসবুকিং করে আমাদের ঘুমের টাইমটা নষ্ট করে ফেলেছি, এতে করে দিনের প্রাত্যহিক যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা কিন্তু আমাদের কমে যাচ্ছে। আর এই কারণে আমাদের দিনের পুরোটা সময় আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। সো এই জন্য আমাদের সঠিক সময় ঘুমাতে হবে এবং আর্লি রাইজিং, আমি বলছি না একেবারে 6টা বাজেই আপনি বা ভোর 5টা বাজে উঠে যান, আপনি আস্তে আস্তে আপনার ঘুমের টাইমিংটাও কিন্তু সঠিকভাবে কমিয়ে আনতে হবে যে আপনি কতক্ষণ ঘুমাবেন এবং কটা বাজে উঠবেন, এবং ওঠার পর থেকে আপনার প্রথমেই থাকবে টু ডু লিস্ট দেখা, কাজটাকে প্রায়োরিটাইজ করা এবং তারপরে সবচেয়ে যে কঠিন কাজটা সেই কাজটা করতে ঝাঁপিয়ে পড়া। আপনারা যদি খেয়াল করেন বা একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের জীবনের এই টাইমকে আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়ে আমাদের কোনোই সঠিক পরিকল্পনা নেই। আমরা যদি আগামী সপ্তাহে ফর এক্সাম্পল কক্সবাজারে বেড়াতে যাওয়ার প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের একটা পরিকল্পনা থাকে যে আমরা কক্সবাজারে কখন যাব, কোন সময়টা কিভাবে কাটাবো, আজকে হয়তো মেরিন ড্রাইভে যাব, কালকে হয়তো আমি ঝর্ণা দেখতে যাব, কিন্তু আমাদের সমস্ত পুরো সামগ্রিক জীবন আমরা কিভাবে কাটাবো সে বিষয়ে আমাদের কোনোই পরিকল্পনা নেই। আর এভাবে আমাদের সময়গুলো কিন্তু অবহেলায় অপচয় হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে আমরা সবাই শিখি সময়ের মূল্য রচনা, কিন্তু সেই সময়ের মূল্য রচনাটাকে আত্মস্থ করা এবং তাকে ধারণ করে সময়ের সঠিক ব্যবহার করা, এটা আমরা কতজন করতে পেরেছি? আর এভাবে যখন সময় শেষ হতে হতে একসময় আমরা মৃত্যুসজ্জায় চলে যাব, তখন হয়তো কিন্তু আমাদের আফসোস নিয়ে মারা যেতে হবে। আর এই জন্য সময়ের সঠিক ব্যবহার আমাদের করতে হবে, এবং সেটা এখন থেকেই। আপনার জীবনে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি কিভাবে স্ট্রাগল করছেন, বা আপনার জীবনের সময়গুলো কিভাবে নষ্ট হচ্ছে, বা আপনি এই সময় নষ্ট হওয়ার প্রবণতা থেকে কিভাবে বেরিয়ে আসতে পেরেছেন, এ বিষয়ে আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।